রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙতে সব প্রস্তুতি সম্পন্ন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সরে যেতে 2 ঘন্টা সময় দিল রাজুক। 11 দফা দাবিতে সারা দেশে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি। নৌযান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ। গৃহকর্মী নিয়োগের নীতিমালা প্রণয়নের পরও মানছেন না কেউই। পারিশ্রমিক নির্ধারণে নেই কোনো নিয়ম, সমাধান দিতে পারছে না কর্তৃপক্ষ। এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় দিন দিনই বাড়ছে উৎসব কেন্দ্রিক বেচা বিক্রি। পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে বিক্রি 5,500 কোটি টাকার পণ্য। ছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের খবরে যাওয়ার আগে দেখে নেব জাতীয় কিছু খবরাখবর। অবশেষে শুরু হচ্ছে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএর বহুতল ভবন ভাঙার কাজ। গত 2 দিন পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনটির প্রধান কার্যালয়ের জিনিসপত্র সরানোর পর আজ থেকে শুরু হতে যাচ্ছে ভবনটির ভাঙার কাজ। এরই মধ্যে সেখানে এসে পৌঁছেছে রাজুকের প্রতিনিধি দল। এর আগে ভবন ভেঙে ফেলতে কয়েকবার সময় বেঁধে দেন আদালত। তবে পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় প্রতিবারই বাড়ানো হয়েছে সময়সীমা। সবশেষ মুচলেকা দিয়ে 1 বছরের সময় নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হয় গত 12 এপ্রিলে। আদালতের রায় মাথায় রেখে রাজধানীর উত্তরায় চলছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নতুন ভবন নির্মাণের কাজ। 2 তলা বেসমেন্টের ওপর 13 তলা এই ভবনের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে এরই মধ্যে। পুরানো ভবনের আসবাবপত্র এবং যন্ত্রপাতি নতুন ভবনে স্থাপনের মাধ্যমে কিছুদিনের মধ্যেই বিজিএমইএর দাপ্তরিক কার্যক্রম শুরু হবে নতুন এই ভবনে। এই মুহূর্তে হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে আছেন রিপোর্টার শুভ খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে সবশেষ খবরাখবর জানতে। শুভ। হরি, আদালতের যে 1 বছরের সময়সীমা দেওয়া হয়েছিল গত বছর, সেটি কিন্তু 4 দিন আগেই শেষ হয়ে গেছে। তো নিয়ম অনুযায়ী রাজুক কর্তৃপক্ষ বলছে যে এই ভবনে অবস্থানরত যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতিষ্ঠানগুলো মালামাল এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা। কিন্তু আজকে সকালে রাজুকের যে একটি টিম এই বিজিএমইএ ভবনে এসেছে, তারা কিন্তু এসে দেখতে পেয়েছেন যে প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই কিন্তু তাদের মালামালগুলো সরাননি। সে কারণে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান তাদেরকে 2 ঘন্টার সময় দিয়েছেন মালামাল সরানোর জন্য। এবং তিনি আমার গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু বলেছেন যে এখানে অবস্থানরত যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন অজুহাতে আজকে মালামাল না সরানোর কথা বলছিলেন, কিন্তু তাদের কিন্তু কোনো অনুরোধ কিন্তু তিনি শোনেননি। তিনি কিন্তু বলেছেন যে 2 ঘন্টার মধ্যে এই যে ভবনে অবস্থানরত যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের মালামাল সরাতে হবে। এবং মালামালগুলো সরানোর পরেই কিন্তু এই বিজিএমইএ ভবনের যে গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন সহ অন্যান্য যে সংযোগ আছে সেগুলো বিচ্ছিন্ন করা হবে। এবং বিচ্ছিন্ন করার পরে এখানে কিছুক্ষণ পরেই বলেছেন যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম এবং রাজুকের চেয়ারম্যান এই ঘটনাস্থলে আসবেন এবং তাদের সাথে পরামর্শ করেই কিন্তু এই ভবনটি ভাঙার কাজ আজকে কখন নাগাদ শুরু হবে সে বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করবেন। তবে আমরা যে সকালে যেটি দেখতে পেয়েছি যে এখনও কিন্তু এই বিজিএমইএ ভবন ভাঙতে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এই বিজিএমইএ ভবনে কর্মরত অবস্থানরত যে প্রতিষ্ঠানগুলোতে যেসব কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই ভবনে প্রবেশের চেষ্টা করেছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু বাধা দেওয়া হয়েছে। তো 2 ঘন্টার সময় দেওয়ার পর রাজুকের পক্ষ থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের যে মালামাল সেটি সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে ভেতরে প্রবেশ করছেন এবং মালামাল যে সরিয়ে নেওয়ার যে কাজগুলো সেগুলো কিন্তু তারা করছেন এবং তারা আশা করছেন যে 2 ঘন্টার মধ্যেই হয়তোবা তারা তাদের যে কার্যক্রম সেটি সরিয়ে নিতে পারবেন। এই ভবনে যে ব্যাংক রয়েছে সে ব্যাংকের যে ভোল্টে টাকা পয়সা সহ যে অন্যান্য সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার কাজ কিন্তু তারা করছেন। তো বলা চলে যে মূলত গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম আসার পরেই কিন্তু বলা যাবে যে এই ভবনটি কখন নাগাদ ভাঙা শুরু হবে, না আদৌ আজকে ভাঙা হবে না সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হবে। তো হরি, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বিজিএমইএ ভবন ভাঙার প্রস্তুতি সম্পন্ন করেছে রাজুকের একটি প্রতিনিধি দল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অবস্থান নিয়েছে
এবং আগামী 2 ঘন্টার মধ্যেই হয়তো ভাঙা শুরু হবে, এমনটাও জানাচ্ছিলেন আমাদের প্রতিবেদক। সেখানে রেজাউল করিম গৃহায়ন এবং গণপূর্তমন্ত্রী পরিদর্শন করবেন। রাজধানীর তুরাগ তীরে আজ থেকে আবারও শুরু হয়েছে নদী দখলমুক্ত করার অভিযান। এই মুহূর্তে তুরাগের আশুলিয়া অংশে উচ্ছেদ চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাকিব, হ্যাঁ, আপনি জানেন যে ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করতে যে চলমান অভিযান, সেটি সকালে আপনাকে আমি বলেছিলাম যে আজ কিন্তু অনেক বেশি কিছু শিল্প কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন গুদাম এগুলো রয়েছে, যেগুলোই তুরাগের দুপাশ দখল করে গড়ে তোলা হয়েছে এই স্থাপনাগুলো। তো তেমনই কিন্তু একটু বিশাল স্থাপনা এখানে আমরা দেখছি তুরাগের ঠিক পাশেই এই নাভানা গ্রুপের একটি পাইপের বড় গোডাউন এবং তাদের যে এলপিজি গ্যাস, সেই এলপিজি লিমিটেডের একটি বড় গোডাউন। এখানে কিন্তু কয়েক একর জায়গার উপর গড়ে উঠেছে এই বিশাল স্থাপনা। তো এখন দেখছেন সেই সব স্থাপনাগুলো কিন্তু এখানে বিএডব্লিউটিএ তাদের যে এক্সকাভেটর রয়েছে তা দিয়ে উচ্ছেদ করছেন। আমি আপনাকে আগেও বলেছি যে আমরা দেখেছি বুড়িগঙ্গা কিংবা তুরাগের যে প্রথম দিকটায়, সেখানে বেশিরভাগই ছিল ব্যক্তিগত মালিকানাধীন যে জমি, ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি, অবৈধ স্থাপনা, সেসব বেশি ছিল। কিন্তু যতই আমরা ধীরে ধীরে তুরাগের মেইন স্ট্রিম বা মানে উপরের দিকে আসছি, উত্তরের দিকে যাচ্ছি, টঙ্গীর দিকে যাচ্ছি, ততই কিন্তু আমরা বলেছিলাম আগে থেকে যে ততই বিভিন্ন বড় বড় শিল্প কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন যে কর্পোরেট অফিস রয়েছে তাদের যে বিভিন্ন কারখানা, গুদাম, এগুলো বেশি পাওয়া যাবে। এবং আমরা কিন্তু সেগুলি এখন দেখেছি। আমরা গত সপ্তাহে দেখেছি বেশ কিছু বড় বড় নামকরা কোম্পানির যে সিমেন্ট বা পাথরের রেডিমিক্স প্ল্যান্ট রয়েছে সেগুলো ছিল, সেগুলো গত সপ্তাহে উচ্ছেদ করা হয়েছে। তো আজকে আমরা শুরু থেকে আপনাকে বলছিলাম যে এই যে তুরাগের মেইন স্ট্রিম বা যখনই ধীরে ধীরে টঙ্গীর দিকে যাওয়া হবে তখনই বড় বড় স্থাপনা পাওয়া যাবে। এবং তেমনই কিন্তু এই বড় একটি স্থাপনা, বাংলাদেশের নাম করে একটি কোম্পানি নাভানা, তাদের এখানে মূলত তারা এই তুরাগের জায়গা দখল করে বড় একটি গুদাম তারা এখানে তৈরি করেছিলেন, যেখানে আপনি দেখছেন, আমি একটু ধীরে ধীরে দেখাই, অসংখ্য পাইপ রাখা রয়েছে এই গুদামের মধ্যে। এবং এর ঠিক পরের অংশটি, অর্থাৎ এখন যেটি আছে এর পরের অংশটিতে রয়েছে তাদের যে এলপিজি ব্যবসা রয়েছে, অর্থাৎ গ্যাসের ব্যবসা, তার কিন্তু অসংখ্য বড় একটুখানে গুদাম রয়েছে। সেখানে তারা অসংখ্য যে সিলিন্ডার, সেগুলো তারা রেখে ব্যবসা করে থাকেন। তা আমরা আসলে জানতে চেয়েছিলাম যে এগুলো তারা সরিয়ে রাখবেন নাকি সরানো হয়েছে উচ্ছেদ করার আগে, যেহেতু গ্যাস একটি দাহ্য পদার্থ, এখানে কিছুটা ঝুঁকি রয়েছে, সেগুলো তারা সরিয়ে নেবেন কিনা। তো সেটি বিএডব্লিউটি বলেছে যে তারা যে কোনো ঝুঁকি যদি থাকে উচ্ছেদ করতে গিয়ে, সেগুলো তারা আগেই একটি তাদের যে নির্দিষ্ট স্থান দূরত্বে তারা নিয়ে যাবেন, এরপরে তারা ঝুঁকি মুক্তি করে সেই এলাকাটি তারা সেখানে নিয়ে তাদের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন। তো সেটি কিন্তু ইতিমধ্যে আমরা যতদূর জেনেছি ওপাশে শুরু হয়েছে। এবং আমরা এখানে কথা বলেছিলাম নাভানার যারা রয়েছে, নাভানা কোম্পানির যারা, তাদের সাথেও জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে তারা উচ্চ আদালত থেকে একটি রায় নিয়ে এসছেন, যাতে এটি উচ্ছেদ করা না হয় এমন একটি রায় তারা নিয়ে এসছেন। তবে বিএডব্লিউটিএ সেই রায়টি পড়ে বলেছে যে ভ্যালিড বা যিনি স্বীকৃত কোনো আইনজীবীর, সেখানে তারা কোনো নাম বা আইনজীবীর যে একটি নম্বর থাকে, সেই নম্বর তারা পাননি বলে তারা সেই রায়টিকে গুরুত্ব দেননি। তারা তাদের যে পুরনো সীমানা, সেই সীমানা অনুযায়ী তারা ভেঙে দিয়েছেন। একইভাবে এই নাভানা কোম্পানিটা কিন্তু শুধু যে তুরাগের জায়গা দখল করেছে তাই কিন্তু নয়, এটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের জায়গা, অর্থাৎ রাস্তার পাশের জায়গাটি হলো পানি উন্নয়ন বোর্ডের, আর নদীর পাশের যে জায়গাগুলো সেগুলো হলো বিএডব্লিউটির। অর্থাৎ তারা দুটি সরকারি সংস্থার জায়গা দখল করে এই বিশাল স্থাপনাগুলো তারা তৈরি করেছেন। তো বুঝতেই পারছেন এই অবৈধ স্থাপনাগুলো এখন গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এই টঙ্গী পর্যন্ত এ ধরনের যত স্থাপনা আছে তুরাগের দুপাশে, তার সবই তারা ধীরে ধীরে উচ্ছেদ করবেন। এবং এখানে তারা কোনোভাবেই কোনো পরাশক্তি বা কোনো যারা এখানকার স্থানীয় প্রভাবশালী কারো কোনো কথাতেই কিন্তু তারা তাদের যে উচ্ছেদ তা থেকে তারা সরে আসবেন না, তারা পিছপা হবেন না। তারা বলছেন সরকারের যে জমি, সেটি হোক বিএডব্লিউটিএ কিংবা হোক পানি উন্নয়ন বোর্ড, তাদের যে যৌথ অভিযান, এটি দ্বারা একদম টঙ্গীর যে ব্রিজ সেখানে গিয়ে বালু নদীতে শুরু করবেন। এবং আমি আপনাকে আবারও বলি, সামনে কিন্তু আরও অনেক বড় বড় এমন কারখানা রয়েছে, শিল্প যে গুদাম সেগুলো রয়েছে। দেখা যাক সেগুলো পরবর্তীতে কতটুকু উচ্ছেদ করা যায়। তো মোটামুটি আমার কাছে তুরাগ পারে বিএডব্লিউটির যে উচ্ছেদ অভিযান, তারাই ছিল সবশেষ খবর। দর্শক, তুরাগ তীর অবৈধ দখলমুক্ত করতে বিআইডব্লিউটি অভিযান পরিচালনা করছে এবং সেই উচ্ছেদ অভিযানের আশুলিয়া অংশের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের শহর
ব্যবসায়ী সমিতির ব্যানারে মানববন্ধনে অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল। একই কর্মসূচি চলছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও, সেখানে আছেন তারিকুল ইসলাম। আমরা প্রথমেই চলে যাচ্ছি সজলের কাছে। সজল, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমরা এখন রয়েছি ফেনী শহরের যে টাং রোড, যে শহীদ মিনার রয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে। এখানে সকাল থেকে কিছুক্ষণ আগে শুরু হয়েছে ফেনী শহর ব্যবসায়ী সমিতির ব্যানারে মানববন্ধন। নুসরাত জাহান হত্যার প্রতিবাদে যে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে রয়েছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এই মানববন্ধনে একতা প্রকাশ করেছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, এই আগে আমরা খবর পেয়েছি কিছুক্ষণ আগে ফেনীর যে সোনাগাজী রয়েছে সেখানেও ওখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন স্থানীয় মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষগণ। আমরা এখন দেখতে পাচ্ছেন যে ফেনী নুসরাত জাহান রাশির হত্যার প্রতিবাদে এই যে জায়গাটি দেখছেন, এখানে ঘটনা যেদিন ঘটেছে, নুসরাত জাহান রাফি 10 এপ্রিল যখন মারা যায়, সেই মারা যাওয়ার পর থেকেই প্রতিদিনই এই জায়গাটিতে কোনো না কোনো সংগঠন ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে এই হত্যার প্রতিবাদ জানিয়ে আসছেন এবং তারা দাবি করেছেন এই নির্মম এবং এই বর্বর হত্যাকাণ্ডটির যেন খুব দ্রুত বিচার হয় এবং দ্রুত বিচার আইনে আমলে নিয়ে এই যেন হত্যাকাণ্ডটির বিচারের মুখ দেখে এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত এবং এখনো পর্যন্ত যাদের নাম আসছে এবং যারা গ্রেপ্তার আছে, তারা প্রত্যেকে যেন অন্তত আইনের আওতায় আসে এবং এদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর স্পর্ধা বা দৃষ্টান্ত মানে আর কেউ না থাকে। এবং তারা দাবি জানিয়েছেন এই যে অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, আমাদের এখানে অনেকজনই করেছেন গতকালকে, এখানে ওই মাদ্রাসার কিছু ছাত্রী ছিল, তারা জানিয়েছেন যে এই অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এটাই নতুন কোনো অভিযোগ নয়। এর আগেও ইতিপূর্বে যে যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এই যৌন হয়রানিমূলক অভিযোগে সে প্রত্যাখ্যিত হয়েছেন। এই অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ, অর্থ কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ এবং 2016 সালে জামাত ইসলামী শিখে থেকে এই কারণে সে বহিষ্কৃত হয়েছিলেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, এই ঘটনায় আমরা এখন যে অবস্থা রয়েছে, এই মানববন্ধন এভাবে চলতে থাকবে। আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল এখানকার মতো সর্বশেষ। সজল, খুলনা ফেনীর রাফি হত্যাকাণ্ডের ঘটনার যে প্রতিবাদের ঢেউ, সেটি কিন্তু খুলনায়ও আসছে পড়েছে। অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আজকে প্রতিবাদ মানববন্ধন করছেন এবং খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা সমবেত হয়েছেন এবং তারা বক্তব্য রাখছেন। নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং বক্তব্যে যে শিক্ষকরা যে বিষয়টিকে তুলে এনেছেন যে বাংলাদেশের যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষার্থীরা নিরাপদ নয়, অর্থাৎ নারীরা নিরাপদ নয়, এই বিষয়টিকে তারা আসলে খুব ক্ষোভের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে এই ধরনের ঘটনা যদি বন্ধ না হয়, আগামীতে নুসরাত জাহান রাফির মতো যে হত্যাকাণ্ডের ঘটনা এবং তাকে পুড়িয়ে মারার যে ঘটনা, এই ঘটনাটির পুনরাবৃত্তি বারবার হতে থাকবে। তো এই বিষয়টিকে তারা যে দৃশ্যে দেখছেন যে এই বিষয়টি যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হয় এবং যেসব শাস্তি, যারা হত্যার সাথে জড়িত, এই হত্যাকারীদের ইতিমধ্যে যদিও শনাক্ত হয়েছে এবং তাদেরকে যদি দৃষ্টান্তমূলক যে শাস্তির দাবি করা যায়, ফাঁসি দেওয়া যায়, শাস্তি যেটি সর্বোচ্চ শাস্তি ফাঁসি যদি দেওয়া যায়, তাহলে হয়তো এই ধরনের ঘটনা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং পুনরাবৃত্তি এই ঘটনাটি হবে না। তো একজন শিক্ষক কিভাবে একজন শিক্ষার্থীকে এভাবে দিনের পর দিন তাকে যৌন নিপীড়ন, পাশাপাশি তাকে যে হত্যার সাথে জড়িত থাকতে পারে, এই বিষয়টিও আসলে ভাবিয়ে তুলছে সেই শিক্ষক সমাজকে। তো পাশাপাশি খুলনায় কিন্তু অন্যান্য সংগঠনও তারা কিন্তু এই মানববন্ধন কর্মসূচি পালন করছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে যে বিষয়টি অন্তত গুরুত্ব সহকারে এটি প্রশাসন যেন দেখে এবং রাষ্ট্র ব্যবস্থা যেন এই বিষয়টিকে অত্যন্ত দৃষ্টান্তমূলকভাবে এই বিষয়টিকে তুলে আনে সমাজের কাছে। তো এই ছিল আমার কাছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মানববন্ধন কর্মসূচি সর্বশেষ। দর্শক, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সংগঠন অবস্থান ধর্মঘট এবং আন্দোলন করে যাচ্ছে। ফেনী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আতিয়া সজল এবং খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে অবস্থান ধর্মঘট চলছে সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী তারিকুল ইসলাম।
নৌপথে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের ভাতা পুনর্নির্ধারণ সহ 11 দফা দাবিতে আজ থেকে সারা দেশে লাগাতার বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতির কারণে ভোর থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের কোনো নৌযান ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত, সমুদ্র ভাতা ও রাত্রিকালীন ভাতা পুনর্নির্ধারণ সহ 11 দফা দাবিতে 2018 সালের 27 সেপ্টেম্বর একইভাবে কর্মবিরতিতে যাওয়া হয়েছিল। এরপর সরকার ও মালিকপক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও দাবি আদায় না হওয়ায় আজ আবারও কর্মবিরতি ঘোষণা দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আমি বরিশাল থেকে লক্ষ্মীপুর যাব। তো সকালে আসছি, আইসা তো দেখি যে সকল ধরনের লঞ্চের মানে চলাচল বন্ধ, ওনারা ধর্মঘট ডাকছে। দেশে যাবো, এখন লঞ্চ নাই, এখন আবার দাম গেছে আর কি। লঞ্চ হঠাৎ করে বন্ধ, কিসের জন্য বন্ধ হচ্ছে? আমরা তো অনেক মানুষ ভোগান্তি। জাহাজে কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিক মারা যায়, কোনো রকম এখন বহু চেষ্টার পরে ডেড বডিটা কোনো রকম বাড়িতে পাঠানো হয়, তারপরে তার যে ক্ষতিপূরণ তার দেওয়ার কোনো বালাই নাই, আমরা আদৌ পাইতেছি না। এইগুলি আমাদের হলো মুখ্য দাবি। ধর্মঘটের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন শাহরিয়ার জামান দ্বীপ এবং বরিশাল নদীবন্দর এলাকায় আছেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা শুরুতেই যাচ্ছি দ্বীপের কাছে। যেমনটি আপনি বলছিলেন যে 11 দফা দাবিতে নৌ শ্রমিক যারা আছে সোমবার রাত 12টা থেকে তারা কর্মবিরতি পালন করছে এবং সেই কর্মবিরতি এখনো চলছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমি সদরঘাটে রয়েছি। সোমবার রাত 12টার পর থেকে এই সদরঘাট থেকে কিন্তু কোনো লঞ্চ ছেড়ে যায়নি এবং এই কর্মবিরতি তাদের কতক্ষণ চলবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা বলতে পারছেন। তারা যেটি বলছে যে তারা যে 11টি দাবিতে এই কর্মবিরতি করছে, এই দাবিগুলো তাদের অনেক পুরনো এবং বারবার বিভিন্ন সংস্থার সাথে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এবং এই দাবিগুলো নিয়ে এর আগেও তারা ধর্মঘট করেছে, কিন্তু বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো পূরণ করা হচ্ছে না। যার কারণেই তারা বাধ্য হয়ে আজকে কর্মবিরতিতে এসেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন মূলত 2016 সালে তাদের যে বেতনের স্কেল দেওয়া হয়েছিল সেই বেতনের স্কেল অনুযায়ী তারা আসলে বেতন বা মজুরি যেটি রয়েছে তাদের সেটি তারা দাবি করছেন। এছাড়া তারা বলেছেন যে একটি খাদ্য ভাতা তাদের জন্য চালু করার জন্য। এছাড়া আরো 11টি এই সর্বমোট 11টি দাবি নিয়ে তারা কিন্তু আজকে এই ধর্মঘট করছেন। আমরা দেখতে পেয়েছি সদরঘাটে কিছুক্ষণ পরপরই কিন্তু তারা বিক্ষোভ করছেন। একটু জানিয়ে রাখতে চাই, এই ধর্মঘটের কারণে কিন্তু কার্যত বলা চলে অচল হয়ে পড়েছে এই সদরঘাট। কারণ আমরা দেখতে পেয়েছি যে সোমবার রাত 12টার পর থেকে এখন পর্যন্ত এই সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। যারা এখানে আসছেন সাধারণ মানুষ তারা কিন্তু বেশ খানিকটা সমস্যায় পড়ছে। তারা যেটি বলছেন, অনেকে জরুরি প্রয়োজনে ঢাকা এসেছিলেন, এখন তারা ঢাকা থেকে তাদের গ্রামের বাড়িতে ফিরে যেতে চান। সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে যানটি রয়েছে অর্থাৎ লঞ্চ বা অন্য যে যানের মাধ্যমে তারা নদীপথে পারাবার হতে চান সেই যানগুলি কিন্তু তারা পাচ্ছে না। যার কারণে তারা বলছেন যে আসলে একটি সমস্যার মধ্যে তারা পড়েছেন। তারা এটাও বলতে পারছেন আসলে কখন এই কর্মবিরতি প্রত্যাহার হবে এবং কখন থেকে আসলে এখান থেকে লঞ্চ চলাচল শুরু। আপনারা দেখতে পাচ্ছেন যে সদরঘাটে এই লঞ্চগুলো সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়েছে এবং আমরা যেটুকু দেখতে পেয়েছি যে সদরঘাট যে টার্মিনালটি রয়েছে তার টার্মিনালের অপোজিট পাশে সেই লঞ্চগুলোকে রেখে দেওয়া হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এখানকার যারা রয়েছেন আন্দোলনকারীরা, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে বারবার আশ্বাস দেওয়ার পরও তাদের এই দাবিগুলো পূরণ না হয় তারা বাধ্য হয়ে এই কর্মবিরতিতে নেমেছেন এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই যে 11 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এই মুহূর্তে কর্মবিরতির খবর জানতে আমরা চলে যেতে চাই বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগের কাছে। দীপ, আপনাকে ধন্যবাদ। বরিশাল নদীবন্দরে এখন এক ধরনের শুনশান নীরবতা বলা যায়। প্রতিটি পল্টন কিন্তু এখন খালি অবস্থায় রয়েছে। কিছুক্ষণ আগে বরিশাল নদীবন্দরে ঢাকাগামী যে লঞ্চগুলো থামানো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। আমরা যেটা দেখেছি যে কীর্তনখোলা নদীর অপর প্রান্তে সেই লঞ্চগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। একটু জানিয়ে রাখি যে পূর্ব ঘোষিত 11 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল থেকে সারা দেশের লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আর এই কর্মবিরতির কারণে কিন্তু আজ ভোর থেকে নদীবন্দর হতে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের কোনো নৌযান
নৌযান গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যাত্রীরা এই কারণে বিপাকে পড়েছেন। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রকৃতপক্ষে এই নৌযান ধর্মঘটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু তারা, এবং এই যাত্রীদের ক্ষতির কারণে কিন্তু পণ্যবাহী যে নৌযানগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এবং যাত্রীরা যে কথাটি আমাদেরকে বলেছেন সেটি হচ্ছে যে নৌপথে কিন্তু এই দক্ষিণ অঞ্চল এবং এই উপকূলীয় এলাকার মানুষের কিন্তু যাতায়াত বেশিরভাগই নৌযানগুলোতে হয়ে থাকে। বরিশাল ছাড়া দু একটা জায়গার কথা বলি, সেটি হচ্ছে যে বরিশাল বিভাগের মধ্যে ভোলা এবং বরিশাল জেলার মধ্যে একটি উপজেলা রয়েছে মেহেন্দিগঞ্জ, যেখানে কিন্তু এই নৌযান ছাড়া যাতায়াতের আর কোনো ব্যবস্থা নেই। এই দুটি জায়গা কিন্তু একেবারেই দ্বীপ এলাকা, এবং এই দুটি জায়গার মধ্যে কিন্তু অন্য কোনো ধরনের সড়ক পথের ব্যবস্থা নেই। তো এই কারণে কিন্তু তারাও এইসব এলাকার যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন। একটু জানিয়ে রাখি যে কর্মবিরতির কারণে ভোর থেকে নদীবন্দর হতে কোনো গন্তব্যে কিন্তু কোনো নৌযান ছেড়ে যায়নি। যাত্রীরা এই বিপাকে পড়ার কারণে তাদের অবস্থা কিন্তু আসলেই এক ধরনের এই অল্প সময়ের মধ্যেই কিন্তু মানে অন্যরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। যে দাবিগুলো তাদের রয়েছে সেগুলো হচ্ছে আন্দোলনকারীরা জানিয়েছেন যে নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত সহ 11 দফা দাবিতে তারা এই ধর্মঘটের আহ্বান করেছেন। এবং এই ধর্মঘট কিন্তু তাদের ছিল পূর্ব ঘোষিত, এবং এই ঘোষণাটা দেওয়া হয়েছিল কিন্তু বেশ কিছুদিন আগে। গত বছর প্রায় 6 মাস আগে কিন্তু এই ধর্মঘট করা হয়েছিল, এবং তখন সরকার পক্ষ, মালিক পক্ষ এবং শ্রমিকদের সাথে কথা হয়েছিল, এবং সেই কথার সূত্র ধরেই কিন্তু তারা ধর্মঘট প্রত্যাহার করেছিল। এগুলোর বাস্তবায়নের জন্যই কিন্তু সেই দাবিগুলোর যে বাস্তবায়ন চাই, এবং এই বাস্তবায়নগুলো হলে তারা ধর্মঘট প্রত্যাহার করবেন। তো এই ছিল মোটামুটি এই যে সারা দেশে লাগাতার কর্মবিরতি হচ্ছে নৌযান শ্রমিকদের, তার সর্বশেষ তথ্য বরিশাল থেকে। দর্শক, নৌযান শ্রমিকদের উপরে নির্যাতন, চাঁদাবাজি এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের কিন্তু আজকে সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। সেই খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন বরিশাল থেকে ফিরদাউস সোহাগ এবং সদরঘাট থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় দিন দিনই বাড়ছে উৎসব কেন্দ্রিক বেচা বিক্রি। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য মতে এবছর শুধু বৈশাখকে কেন্দ্র করে সারা দেশে বিক্রি হয়েছে 5,500 কোটি টাকার পণ্য। বিশ্লেষকদের মতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উৎসব কেন্দ্রিক বেচাকেনা রাখতে পারে বড় ভূমিকা। এজন্য উদ্যোক্তাদের দেশীয় পণ্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান তাদের। মামুন আবদুল্লাহর রিপোর্ট। বৈশাখী উৎসব বিশ্বের বুকে আলাদা করে পরিচয় করিয়ে দেয় বাঙালিকে। প্রতিটি উৎসবেই নতুন পোশাকে তাই নিজেকে মেলে ধরে শিশু, যুবক, আবাল বৃদ্ধ বনিতা। উৎসব কেন্দ্রিক কেনাকাটাও জমে ওঠে পুরোদমে। সংস্কৃতির বহমানতায় ঐতিহ্যকে লালন করে সেজে ওঠে ফ্যাশন হাউসগুলোও। গেল পহেলা বৈশাখকে কেন্দ্র করে তাই সারা দেশেই ছিল কেনাকাটার ধুম। ব্যস্ত সময় পার করতে হয়েছে মিষ্টি দোকানিদেরও। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হওয়ায় বিক্রেতাদের চোখে মুখে ছিল সন্তুষ্টির ছাপ। 2-1 বছর আগের চাইতে আমি মনে করি 20 to 25% ইনক্রিজ হয়েছে। আয়োজনটার জন্য যতটুকু কালেকশন করা দরকার অতটুকুই কালেকশন করছি, অতটুকুই আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। বৈশাখ মানে সাদা লালের যে একটি বিষয় ছিল, সেটি এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মানুষ একটু সাদা লালের বাইরেও অন্যান্য রঙের দিকে হয়তো ঝুঁকছে। অন্যান্য বছরে যে অস্থিতিশীলতা থাকে সেই জিনিসগুলো এবার ছিল না। বিক্রয়ের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রত্যাশা শুধু পহেলা বৈশাখ ঘিরেই প্রতি বছর হতে পারে 25,000 কোটি টাকার বেচা বিক্রি। 5.5 থেকে 6,000 কোটি টাকা অতিরিক্ত আমাদের বেচা বিক্রিটা হবে, এবং সেটা আমার মনে হয় প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। আগামী 10 বছরে এটা বেড়ে প্রায় 20 থেকে 25,000 কোটি টাকা চলে আসবে। উৎসব কেন্দ্র করে সৃষ্টি হওয়া সুযোগ কাজে লাগিয়ে দেশীয় পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান অর্থনীতিবিদদের। বাংলাদেশ জুড়ে যে আলাদা করে আমরা কিছু অ্যাক্টিভিটিস দেখছি বৈশাখে, সেটা ভোগে প্রভাব ফেলছে এবং ভোগের পাশাপাশি উৎপাদনের প্রভাব ফেলছে। এই জিডিপির যে প্রবৃদ্ধি সেটাকে প্রভাবিত করবে। উৎপাদনের সাথে নিম্ন আয়ের যারা আছে, তারা কিন্তু বিভিন্নভাবে সম্পৃক্ত, তারা সুবিধা পাবে। উৎসবের আনন্দে জরাজীর্ণতা ঘুচিয়ে সমৃদ্ধি আর ব্যবসায়িক অগ্রগতির গন্তব্যে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী শুটকি মেলা। 300 বছরের পুরানো এই মেলার মূল আকর্ষণ বিনিময় প্রথায় শুটকি কেনার সুযোগ। মেলায় আরও ছিল নগরদোলা, মাটির তৈরি খেলনা,
ব্যতিক্রমী এই মেলায় ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, জুয়েলুর রহমানের পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। ৩০০ বছর পেরিয়েছে, এখনো ঐতিহ্য মেনে পহেলা বৈশাখে নাসিরনগরের কুলিকুন্ডা গ্রামে বসে শুটকি মেলা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুটকির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সকাল ৯টা পর্যন্ত যা কেনা যায় অন্য যে কোনো পণ্যের বিনিময়ে, এরপর গুনতে হবে টাকা। মেলায় মিলেছে বোয়াল, শোল, গজার, বাইম, পুঁটি, ট্যাংরা সহ নানা জাতের শুটকি। ভালো দাম পেয়ে খুশি বিক্রেতারা। শৈল মাছ, বোয়াল, এই ধরনের বিভিন্ন ধরনের মাল নিয়ে আসে এখানে। ১,৫০০, ১৫০০, ১২০০ বিক্রি হইতেছে। কাস্টমার অনেকটা, মানে মাল অলরেডি সকালে বিক্রি আছে, সারাদিন আর মাল নাই। দর্শনার্থীরাও খুশি মনের মতো শুটকি কিনতে পেরে। আয়সা খুবই ভালো লাগতেছে, সবকিছু দেখে অনেক কিছু উঠছে এখানে। প্রতি বছরে আসি শুটকি নেওয়া যায়। আমি 2 জায়গায় শুটকি কিনছি আর কি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, একসময় এই অঞ্চলে জেলে সম্প্রদায়ের বসবাস ছিল। সে সময় পণ্যের বিনিময়ে শুটকি ও মাছ কেনার প্রথা থেকে এই মেলার প্রচলন হয়। ঐতিহ্যবাহী এই মেলার পরিসর আরো বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন তারা। তখন তো আর টাকার প্রচলন ছিল না, মানুষের তো টাকা করি ছিল না। এই এক গ্রুপ শুটকি বিক্রি করতো, তাদের জীবিকা নির্বাহের জন্য চাল, ডাল, মরিচ ইত্যাদি এখান থেকে সংগ্রহ করতো। নাসিরনগরে সবাই মিলে আমরা চিন্তা করতেছি এটার আরো ঐতিহ্যভাবে এটার আরো কিভাবে সুন্দর করা যায়, সম্প্রসারণ করা যায়। মেলাটিকে কেন্দ্র করে ৫০০রও বেশি দোকানে জমে ওঠে লোকজ পণ্যের বেচাকেনাও। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কার্যকর কোনো আইন বা নীতিমালা না থাকায় একদিকে যেমন নির্যাতনের শিকার দেশের প্রায় ১ কোটি গৃহকর্মী, অন্যদিকে গৃহকর্মীর হাতে গৃহকর্ত্রীর খুনের ঘটনাও ঘটছে প্রায়। ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগের নীতিমালা প্রণয়ন করা হলেও তা মানছেন না কেউই। সরকারি পক্ষ ব্যর্থতা স্বীকার করলেও দিতে পারলেন না কোনো সমাধান। তাহিয়া রুবায়াত, অপলার রিপোর্ট। জীবন মানে এখানে শুধুই সংগ্রাম, আর অধিকারের বাণী কাগজে কলমেই লিপিবদ্ধ। নেপথ্যে বেজে চলেছে দীর্ঘশ্বাসের সাতকাহন। অনেক জায়গায় মানুষ মেরা ফেলাইতেছে, বাচ্চা গো কাজ না করলে ঠুকনা দেয়, থেতলা দেয়, টাকা পয়সা দেয় না, আমরা খাইতেও দেয় নাই, চুলে ধরে মারপিট করে। যদি তার ব্যবসা অফিসে চাকরি যায়, আমাদের বাসা থুয়া যায়, ছেলেরা নির্যাতন করে। গৃহকর্মীদের নিয়ে যারা কাজ করেন তারা বলছেন, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত 85% গৃহশ্রমিকই নির্যাতনের শিকার হন। মৃত্যু বা চরম পর্যায়ে না গেলে যা কখনোই বাইরে প্রকাশ পায় না। শ্রম আইনের অন্তর্ভুক্ত না হওয়ায় গৃহকর্মীদের ন্যূনতম পারিশ্রমিকেরও কোনো নিয়ম নেই। ওরা যদি শ্রম আইনের অন্তর্ভুক্ত হতো তাহলে একটা বড় সুবিধা ছিল যে তাদের মজুরি ফিক্সেশনের জন্য মজুরি বোর্ড গঠনের বিষয় ছিল। তবে গৃহকর্মী নিয়োগে সরকারের সঠিক কোনো নীতিমালা না থাকায় এর ভয়াবহতায় আক্রান্ত হচ্ছেন গৃহকর্ত্রীও। সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে গৃহকর্মীর হাতে খুন হন ইডেন কলেজের অধ্যক্ষ। নিয়ম অনুযায়ী গৃহশ্রমিক নিয়োগের আগে প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দেওয়ার কথা থাকলেও কেউই নিয়ম মানছেন না। আমার কাছে আছে কাগজপত্র, কিন্তু থানায় জমা দিইনি আর কি। কাজের লোকের যে কাগজপত্র, যেমন আইডেন্টিটি কার্ড, তারপরে সে কোথা থেকে আসছে, সেই অ্যাড্রেসগুলো যে আমাদের বেসিক্যালি পুলিশ থানায় ওখানে জমা দিতে হবে, এই ব্যাপারে তো অনেকেরই ধারণা নেই। কাকে রাখছেন, এই যে একটা বাসায় আপনি ঢুকতে দিচ্ছেন, তার অবস্থান নিশ্চিত করছেন, তা এই ক্ষেত্রে কিন্তু জেনে শুনে তাকে আসলে নিয়োগ দেওয়া উচিত। গৃহকর্মী ও গৃহকর্ত্রী উভয়ের অধিকার রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি গঠন করা হলেও তা যেন ডুমুরের ফুল। বিশেষজ্ঞরা বলছেন এই দায় সরকারের। আমাদের আন্তরিকতা, আমাদের সাংগঠনিক স্বল্পতা, এগুলো অভাব। সারা দেশে গৃহকর্মীদের যে তাদেরকে নিয়ন্ত্রণ, তাদের দেখভাল করার জন্য যে মনিটরিং সেলটা, সেটা এখনো ফাংশনাল হয় নাই। বর্তমানে দেশে অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মীর সংখ্যা 50 লাখেরও বেশি। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে কানাডা। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়েট প্রিফন্টেইন এই আগ্রহের কথা জানান। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের সমস্যা চিহ্নিত করা গেলে তা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি ফোরাম গঠনের পরামর্শ তুলে ধরেন মন্ত্রী। কানাডিয়ান রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত বলেন, তার দেশে বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিনই বাড়ছে। তিনি বলেন, কানাডা বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু, রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে।
এ সময় অভিবাসনের নামে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেক বাংলাদেশি প্রতারণার শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা কেমন করে বাড়ানো যায়, কি কি আমাদের করণীয়, সেই সব নিয়ে আলোচনা হলো। উনি অনেক সাজেস্ট করেছে আমরা কেমন করে আমাদের এক্সপোর্টটা ইনক্রিজ করতে পারি। আমি তোকে বললাম, অ্যাপ্রিসিয়েট করেছি যে তোমরা আমাদেরকে ডিউটি ফ্রি কোটা ফ্রি সুবিধা দিয়েছো, আমরা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। ব্যবসা আমাদের এখনও যেটা, সেটা আমরাই মোর দেন 1 বিলিয়ন আমাদের এক্সপোর্ট, ওদের থেকে কিন্তু হাফ। তো সেটাই সে বলছে যে এটা কেমন করে দুই পক্ষেরই ইনক্রিজ করা যায়, কিভাবে আরও বড় করা যায়। বাংলাদেশ সম্পর্কে এখনও অনেকের ধারণা একটু নেগেটিভ আছে, যেটা আসলে হোয়াট ইজ নট দ্য রিয়েলিটি অনেক বেটার। তো সেটাও ফোকাস করা দরকার। গার্মেন্টস সেক্টর নিয়ে কথা হয়েছে, এখানে ছোটোখাটো প্রবলেমগুলো আছে অ্যাকর্ড অ্যালায়েন্সের, সেটাও সে বলেছে। আমরা বলেছি যে এগুলো সর্ট আউট করছি আমরা। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক শিল্প বিষয়ে সেমিনারের আয়োজন করেছে অ্যাকশন এইড বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মামুন, হরি, আপনি জানেন যে 2013 সালে 24শে এপ্রিল যে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা, অন্যতম একটি দুর্ঘটনা রানা প্লাজা ঘটেছিল। সেই রানা প্লাজা দুর্ঘটনার পরে যারা জীবিত আছেন, সেই জীবিত শ্রমিকদের অনেকেই যারা আহত আছেন, সেই আহত শ্রমিকদেরকে নিয়ে অ্যাকশন এইড কিন্তু প্রতি বছর একটি সার্ভে করে থাকে এবং সেই সার্ভেতে আসলে বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং জীবিত শ্রমিকরা আসলে বর্তমান অবস্থা এবং তারা কীরকম দিনাতিপাত করছেন এবং কোথায় কাজ করছেন এবং আসলে তাদের বর্তমান অবস্থায় কি, এইসব বিষয় নিয়ে অ্যাকশন এইড কিন্তু প্রতি বছরে একটি সার্ভে তারা করে থাকে এবং সেটার ফলাফল তুলে ধরে। তো আজকেও ঠিক একইভাবে সেই ফলাফল তুলে ধরছেন। এখানে আপনাকে যদি পেছনে একটু দেখাই, যে আমার পেছনে যারা শ্রমিক নেতারা আছেন এবং যারা শ্রমিক আছেন, তারা কিন্তু এখানে তাদের বিভিন্ন দিকগুলো তুলে ধরছেন এবং যারা বিশ্লেষক আছেন, অর্থনীতিবিদরা আছেন, এটি নিয়ে কাজ করেন, তারা কিন্তু এখানে এই বিষয়গুলো তুলে ধরছেন। এবার আসলে আলোচনার মূল বিষয় তারা নির্ধারণ করেছেন যে ক্ষতিপূরণ এবং বীমা, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বিষয়টা নিয়ে তারা কথা বলছেন এবং বৈশ্বিক গার্মেন্টস ভ্যালু চেইনে অসমতা, বেতন এবং লিঙ্গ অসমতা নিয়ে তারা কিন্তু বারবারই কথা বলেছেন। এবং আরও একটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে শ্রম যে আইন, সেই আইনে কিন্তু অনেক ধরনের অসমতা এবং আইনে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা কথা বলছেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আসলে যে রানা প্লাজা দুর্ঘটনার পরে শ্রমিকদের যারা জীবিত আছেন এবং যারা আহত আছেন, তাদের আসলে যে তাদেরকে যে সাহায্য সহযোগিতা, সেই সাহায্য সহযোগিতা কিন্তু আপনার যে খুবই নগণ্য পরিমাণ এবং খুবই অল্প দেওয়া হয়ে থাকে। সেই অল্পটা এবং এটি একবারে না দেওয়ার কারণে কিন্তু তারা আসলে ক্ষতিপূরণটা আসলে খুব একটা কাজে লাগছে না। এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আরও একটি বিষয় আপনাকে তুলে ধরি, যে এখানে প্রায় এই জরিপের মাধ্যমে তারা বলছে যে 49% আহত শ্রমিক বিভিন্ন ধরনের বেতনভুক্ত এবং স্বনির্ভর কর্মসংস্থানে কিন্তু যুক্ত আছেন এবং 51% দাবি করছেন যে তারা কোনো কাজ করছেন না। এবং এই সার্ভেতে কিন্তু উঠে এসেছে যে 15% শ্রমিক কিন্তু আবারও কিন্তু গার্মেন্টসে ফিরে গিয়েছেন এবং বাকি যে প্রায় 85%, এই 85% কিন্তু তারা কোনো ধরনের গার্মেন্টস কারখানায় কাজ করছে না। তাদের ভিতরে যে ট্রমা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি কাজ করছে সেটির কারণে। এবং তারা অনেকে বলছে, অনেকে এখন 3 তলা 4 তলা সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে পারছেন। এবং আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি বলছেন যে বাংলাদেশের বর্তমান যে লেবার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু একজন শ্রমিক মাত্র 1.5 পয়সা করে পান একটি আপনার টি শার্ট তৈরিতে। তো আসলে বিভিন্ন ধরনের অসমতা এবং লিঙ্গ অসমতার বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তো হরি, এই ছিল আমার কাছে অ্যাকশন এইডের সার্ভের তথ্য তুলে ধরা থেকে সবশেষ খবর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য সেবা এবং জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। উন্নয়ন করার বিষয়গুলিকেও তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন এবং সেই সাথে সাথে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় যাতে পৌঁছায়, একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছায়, সে ব্যবস্থাও তিনি নিয়েছিলেন। প্রতিটি ইউনিয়নে 10,000 বিশিষ্ট হাসপাতাল করা তখনকার দিনে মহকুমা ছিল, পরে সেগুলিকে জেলায় রূপান্তর করেন এবং প্রতিটি ক্ষেত্রে তিনি এই হাসপাতাল তৈরি এবং চিকিৎসা সেবা যাতে উন্নত মানের হয় সে পদক্ষেপ তিনি নেন। আমরা
96 সালে যখন প্রথম সরকারে আসি, সরকার গঠন করার পরই আমরা স্বাস্থ্যসেবার উপরে গুরুত্ব দিই। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় কীভাবে পৌঁছানো যায় তার পদক্ষেপে আমরা নিই। সেদিকে লক্ষ্য রেখে আমাদের দেশে যাতে শুধু সরকারি ভাবে চিকিৎসা সেবা না, বেসরকারি খাতেও যাতে হাসপাতাল গড়ে ওঠে, চিকিৎসা সেবা পৌঁছায় মানুষের ঘরে, সেদিকে লক্ষ্য রেখে আমি হাসপাতাল নির্মাণে এবং মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার ক্ষেত্রে যত মেশিনারিজ থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় জিনিস দরকার সবগুলি আমি ট্যাক্স কমিয়ে দিই বা প্রত্যাহার করি। এমনকি শিশুদের জন্য যে ইনকিউবেটর প্রয়োজন সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি করে দিই, যাতে করে বেসরকারি খাত এই স্বাস্থ্যসেবায় এগিয়ে আসতে পারে। সেই সাথে সাথে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করবার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কিডনি, নিউরো, ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশনগুলি গড়ে তোলার পদক্ষেপ নিয়ে অনেকগুলি কাজও আমরা শুরু করেছিলাম। মাত্র 5 বছর ক্ষমতায় ছিলাম, সব সম্পন্ন করে যেতে পারিনি। বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ সরকার আমলে আমরা আমরাই প্রথম গড়ে তুলি। অর্থাৎ শুধু স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া না, স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার মতন আমাদের উপযুক্ত জনগোষ্ঠী তৈরি করা, অর্থাৎ ডাক্তার, নার্স এবং সেবায় যারা নিয়োজিত তাদের দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিই। এবং এই নার্সিংটা এটা একসময় আমাদের চাকরির ক্ষেত্রে একেবারে খুব একটা নিম্ন পর্যায়ে ছিল, আমি তাকে উচ্চ পর্যায়ে তুলে দিই এবং আমাদের শুধু ডিপ্লোমা নার্স ছিল, মাত্র ডিপ্লোমা নার্সিংই ট্রেনিং করা হতো। আমি এসে সেটাকে গ্রাজুয়েশন পর্যন্ত যাতে পড়াশোনা, অর্থাৎ মাস্টার ডিগ্রি এমনকি পিএইচডি পর্যন্ত করতে পারবে সেইভাবে আমরা নার্সিং এডুকেশনটাকে আমরা গুরুত্ব দিই এবং উন্নত মানের করে দিই। বর্তমানে একটা আমাদের সমস্যা রয়েছে যে আমাদের নার্সিংয়ে কেউ যদি আসতে চায় তাকে সায়েন্স স্টুডেন্ট হতে হবে। ইতিমধ্যে এ ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি যে এরকম কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না, বরং নার্সিং পড়ার সময় সায়েন্সের যে সাবজেক্টটা যতটুকু প্রয়োজন সেটা ওই নার্সিং এডুকেশনের যে কারিকুলাম সেখানেই সেই বিষয়টা তুলে দিতে হবে, সেই বিষয়টা সেখানেই সংযুক্ত করে দিতে হবে এবং যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন নার্সিংয়ে সবাই আসতে পারবে সেই ব্যবস্থাটা নিতে হবে। ইতিমধ্যে সেই নির্দেশনা দেওয়া হয়েছে, কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। আমাদের বোধহয় এডুকেশন সিস্টেমে কিছু সমস্যা, ইতিমধ্যে আমি এখনই বসে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, স্বাস্থ্য সচিবকে বলেছি এ ব্যাপারে কী কী করতে হবে সব ব্যবস্থা নিয়ে আসতে। যখন এটার ব্যাপারে যদি কোনো আইন বা নীতিমালা বা কোনো কিছু শিথিল করে করতে হয় সেটা আমরা করে দেব, কিন্তু এই শিক্ষাটাকে আমি গুরুত্ব দিতে চাই, কারণ নার্সিং একটা মহান সেবা বলে আমি মনে করি।